তিরু তৎক্ষণাৎ ব্যতিব্যস্ত হয়। আরে না, আশ্চর্য তো, কিছু মনে করতে যাব কেন? আমি বরং দারুণই খুশি হয়েছি। তিরুর কথা শেষ হতে না হতেই সমস্বরে চেঁচালো এক ঝাঁক মানুষ, ওয়েলকাম টু হোম ভাবি। সবাই ছুটে এলো। লহমায় ভাব জমিয়ে ফেললো তারা তিরুর সাথে। নিজেদের আদুরে কথা, স্নেহাশিস আচরণে তিরুকে মুগ্ধ করে ফেলল। ক্ষীণ সময় বাদে সকলকে ঠেলে সম্মুখে এলেন মাঝ বয়সী নারী, যাকে ধরে ধরে আনছে অরণ। তিনি এসেই তিরুর গালে চেপে ধরে বললেন, কি মিষ্টি বউ রে, মাশাআল্লাহ। আমার আরন তো সাক্ষাৎ হিরে পাইছে। তিরু বুঝলো ইনি অরণের ফুপি। ও চট জলদি উঠে দাঁড়িয়ে নম্র গলায় সালাম দিল। অরণের ফুপি শাহেদা সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বললেন। তিরুর সাথে কথা বলতে চান একা। সকলে যেতেই শাহেদা তিরুর সাথে আলাপে মশগুল হলেন। কথার ফাঁকে হাতে ওষুধ নিয়ে উপস্থিত হলো অরণ। চিন্তিত গলায় প্রশ্ন করল, তুমি সকালের ওষুধ খাওনি কেন ফুপি? শাহেদা হাসলেন। মনে থাকে না তো বাবা, দে দেখি এখন খাই। এমন অনিয়ম করলে কিভাবে হয় ফুপি? রোগ সারবে এমন অনিয়ম করলে? শাহেদাকে ওষুধ খাইয়ে অরণ চলে গেল। যাওয়ার পূর্বে স্থির চিত্তে বসে থাকা তিরুকে এক ঝলক দেখে তবেই বেরোলো রুম থেকে। আমাদের পরিবারের ছেলে খুব কম হয়, খালি মেয়েই বেশি। 10 বছর আরন একমাত্র ছেলে হয়। সবাই আদর করে লাঠে উঠায়া রাখতাম, কিন্তু ওর সুখ মনে হয় ওর 18 বছর পর্যন্তই কপালে লেখা ছিল। ভাবি যে ওদের ইতিম করে রেখে যাওয়ার পর শুরু হলো দুর্দশা। ছেলেটার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। সায়েন্স নিয়ে এইচএসসি কত ভালো যে রেজাল্ট করলো, কিন্তু সব কিছু তখন শেষ। একের পর এক বড় বড় দুর্ঘটনা আসতে থাকলো ওর জীবনে। সব কিছু সামলায়াও ও নিজের পরিবারে দেখভাল করতে শান্ত থেকে আমাদের সাথে হাসি মুখে কথা বলতো, কিন্তু ছেলেটার মনে যে কি আছে তা বুঝি। তুমি ওকে একটু দেখো বৌমা। তিরু মৌন রইল। মৌন রূপে মাথা নেড়ে সায় জানালো কেবল। রাত বাড়ছে, ঘড়িতে 8টা বেজে 30 মিনিট হলো কেবলমাত্র। ব্যাকুল তিরু ঘড়ি থেকে চোখ তুলল। তার চিন্তা এখন রাত বাড়া নিয়ে নয়, এই বাড়িটায় থাকতে তার ভালো লাগছে। বাসাটাকে বড্ড কাছের মনে হচ্ছে। আর এই বাড়ির মানুষগুলো যেন কত আপন, কত কাছের মানুষ তার। অরণের পরিবার চমৎকার, এটা নির্দ্বিধায় চোখ বন্ধ করে বলে দিতে পারবে তিরু। মা এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় তার চোখ সজল হয়ে উঠল। আহ, পৃথিবীর মানুষ এত বুঝি ভালো হয়? তিরুর তা জানা ছিল না। তিরু একাকি বসে যে, সবকটা গেল কই? নম্র গোলা, কমল কণ্ঠ শ্রবণ মাত্র তিরু মাথা তুলে তাকালো। আগন্তুককে দেখে একগাল হাসলো ও। তারপর কিছুক্ষণ অভিযোগের সুরে বলল, দেখো না অদিতি আপু, এতক্ষণ একদমই একা ছাড়ছিল না, আর এখন আসছি বলে সব কয়টা হাওয়া। ওরা গেল কোথায় বলো তো? অদিতি লম্বা পা ফেলে তিরুর নিকট এলো, বসলো পাশে। খানিক রুক্ষ গলায় শুধালো, কি জানি, বেয়াদবগুলো তো এতক্ষণ তোমার পাশে ঘেঁষতেও দিল না, এখন একদম তোমাকে ফেলেই উধাও। বোর হচ্ছিলে না? প্রচুর, ওদের ছাড়া ভালো লাগছিল না। তিরুর ব্যাকুলতার কারণ ছিল এটাই। এ বাড়িতে আছে বলতে অদিতি, শাহেদা, অদিতির 2 যমজ বোন মাসা, তাসরা, আর রইল অদিতির 2 ছেলে মেয়ে 5 বছরের। এরা সকলে লিওকো থাকলেও আজ তিরুর আগমনে তাদের অরণের বাসায় দল বেঁধে আসা। ঘাড় বাঁকিয়ে তাকালো অদিতি পেছনটায়। অতপর কি ভেবে যেন তিরুর হাত মুঠোয় পুরে উঠে দাঁড়িয়ে বলল, চলো তোমাকে তোমার শ্বশুর বাড়িটা ঘুরিয়ে দেখাই। আপত্তি নেই তো কোনো? তিরুর জোরে সোরে মাথা নাড়িয়ে না বলল। হাঁটা ধরল সম্মুখে। ছোট্ট মতন একটা ডুপ্লেক্স বাড়ি। অরণের রক্ত পানি করা টাকায় কেনা এই বাড়ি, এমনটাই বলছিল শাহেদা। বাসাটায় নিচ তলায় 4 রুম, উপর তলায় 4 রুম, আর সঙ্গে বিশাল করিডোর। তিরুকে উপর তলায় ঘুরে ফিরে দেখানো হলো। নিচতলায় শুধু রুমের সংখ্যা উল্লেখ করে আর সেদিকে গেল না অদিতি। পদচারণকালীন অরণ সম্পর্কে, বাড়িটা সম্পর্কে, পরিবার সম্বন্ধে টুকিটাকি ধারণা দিচ্ছিল অদিতি। শেষে একদম কর্নারের রুমটার সামনে এসে তিরুকে নিয়ে সেখানে ঢুকলো ও। রুমের ভিতর তিরুকে বসিয়ে ক্লান্ত গলায় বলল, আর এটা হচ্ছে তোমার স্বামীর রুম, এখন থেকে তোমারও রুম। ঘুরে ফিরে দেখো, আমি একটু নিচে গিয়ে দেখছি ওরা কোথায় গেল। কিছু দরকার হলে ডাকবে। অরণ ওয়াশরুমে গিয়েছে ফ্রেশ হতে, ও এক্ষুনি এসে পড়বে। অদিতি চট জলদি চলে গেল। তিরু থম মেরে বসে
ওয়াশরুম থেকে ছাপাছপ পানি পড়ার শব্দ তার কানে এসে বাড়ি খাচ্ছে। কামরা দেখার প্রবল আগ্রহ থাকলেও অরণ রুমে উপস্থিত জানতেই ও স্থির হয়ে রইল। ডানে বামে তাকালো না অবধি। তার অস্বস্তি হচ্ছে। অরণ আশেপাশে থাকলেই তার এই অস্বস্তির পরিমাণটা দ্বিগুণকার ধারণ করে। কে জানে কি আছে লোকটার মাঝে। সর্বদা সবার চোখে দৃষ্টি ফেলে চটাস চটাস কথা বলে তিরু, আর তাকাতে পারে না এই মানবের চক্ষুদ্বয়ের মাঝে। দৃষ্টি মেলাতে পারেই না। ক্যাটক্যাট একটা শব্দ হলো। সোফাতে শটান হয়ে বসে থাকা তিরুর মাথা তুলল। তৎক্ষণাৎ দৃষ্টি বিনিময় হয় অরণের সাথে। অপ্রতিভ দুজনেই। তিরু চট করে উঠে দাঁড়ালো। স্বীকারোক্তি দেওয়ার ভঙ্গিতে আমতা আমতা করে বলল, আমি অ্যাকচুয়ালি অদিতি আপুর এখানে বসতে বলবো। তিরুকে থামালো অরণ। কাঁধ থেকে তোয়ালে হাতে নিয়ে এগিয়ে এলো সন্নিকটে। শীতল গলায় শুধালো, আমি তোমার কাছে জানতে চাইনি তুমি কেন এই রুমে এসেছো। এটা এখন তোমারও রুম, আসতেই পারো তিরু, কোনো বাধা নেই। এমন নার্ভাস হওয়ার কিছু নেই, ওকে? অস্বস্তিতে বোধ হয়ে থাকা তিরুকে সেখানে ফেলেই অরণ এগোলো করিডরে, ভেজা তোয়ালে মেলে দিতে। সুযোগ পেয়ে তিরু ছুটে বেরোতে নিতেই ধাক্কা খায় অদিতির সাথে। তিরুকে ছুটতে দেখে ছটফটে গলায় অদিতি প্রশ্ন ছুড়ল। কি হয়েছে তিরু, ছুটছো কেন? তিরু নম্র মস্তিষ্কে দাঁড়িয়ে কণ্ঠের খাদ নামিয়ে ও শুধায়, রুম থেকে বের হচ্ছিলাম আপু, ছুটছি না। অরণ বেরিয়েছে? জি, উনি ব্যালকনিতে। দুজনের কথার মাঝে অরণ এলো। অদিতি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তৎক্ষণাৎ। অরণের মুখশ্রী পরক করা মাত্রই হতাশা চেপে ধরল মুখবয়বে। অদিতি চিন্তিত হলো, বিড়বিড়ালো, ছেলেটা নিজের মনের ভাব প্রকাশ করতে কবে শিখবে? কবে পেছনে ভুলে সামনে আগাবে? কাউকে একটুখানি ভরসা করবে? ঘাড় বাঁকালো তিরু, তাকালো অরণের পানে। মূলত অন্তরালে তার কৌতূহলের সৃষ্টি হয়েছে। অরণকে দেখে এভাবে অদিতির মুখবয়ব রেখা পরিবর্তনের কারণটা জানতেই পিছে ফেরা। তবে পিছু তাকাতেই ও খানিক চমকালো। কি আশ্চর্য, অরণের চোখটা অমন লাল কেন? কাঁদলে যেমন মানব চক্ষুদয় অশ্রু ত্যাগ করতে করতে চোখের সাদাতে অংশ লাল করে তোলে, ঠিক তেমনই লাল হয়ে অরণের দুই চোখ। তিরু ভাবলো, অরণ কেঁদেছে কি? কেন কেঁদেছে? পরক্ষণে অরণের মুখশ্রী ভাব দেখে নিজ ধারণা বদলালো সে। এমন লোকের পক্ষেও কাঁদা সম্ভব কি? ওহো, অদিতি দীর্ঘশ্বাস ফেলল। থাক তুই, তিরুকে নিয়ে নিচে গেলাম। জায়গাটা ছেড়ে আসার পূর্বে ওরা দুজন অরণের ভারী কণ্ঠের জবাব শুনতে পেল। আমি এখনই আসছি, রাত হয়ে যাচ্ছে, তিরুকে হোস্টেলে দিয়ে আসবো। লহমায় অরণ তোড়জোড় শুরু করলো তিরুকে হোস্টেলে রেখে আসার জন্য। শাহেদা রাগারাগি করলেও বিষয়টা পাত্তা দিল না অরণ। তিরু বিদায় নিল সকলের থেকে। অরণ তার বন্ধুর গাড়ি নিয়ে এসেছে তাকে হোস্টেলে রেখে আসতে। মেট্রোতে তিরু কমফোর্টেবল ফিল করবে না এই ভেবে অরণের বন্ধুর হতে গাড়ি আনা। তিরু সিটবেল্ট লাগাতে লাগাতে প্রশ্ন করল, গাড়িটা আমায় নিতে যাওয়ার সময় আনলেন না কেন? অরণ তাকায় বামে, বলে, কারণ গাড়িটা আমার নয়, আমার বন্ধুর। তিরু অবাক হলো। ও মা, আপনার ফ্রেন্ডের গাড়ি আনলেন কেন? মেট্রোতেই তো যেতে পারতাম। আমার মনে হয়েছে তুমি মেট্রোতে আনইজি ফিল করবে, তাই এই ব্যবস্থা। তিরু চমকালো, চট করে তাকালো পাশে। তাদের মাত্র কয়েক ঘন্টার পরিচয়। এতটুকু পরিচয়ে ছেলেটা এতটা ভাবা শুরু করেছে তাকে নিয়ে, এতটা যত্ন নিচ্ছে। প্রায় তো 1 বছর হতে চললো এখানে আসার পর হতে মেট্রোতে নয়তো বাসেই চলাচল। আনইজি ফিল করব কেন? অরণ এ পর্যায়ে কোনো জবাব দিল না, ফিরে গেল নিজের রূপে। বরাবরের মতো এবারও গায়ে লাগলো তিরুর। লোকটাকে প্রশ্ন করলেই এক পর্যায়ে এসে চুপ হয়ে যায়। আর কোনো প্রতিউত্তর নেই। কেন এমন অরণ? অদিতি তো বলেছিল বড্ড চঞ্চল, এক্সট্রোভার্ট টাইপের ছেলে অরণ। তবে তিরুর নিকটে এলেই কেন এমন নিঃশব্দতা? কাঙ্ক্ষিত স্থানে আসতেই তিরু গম্ভীর গলায় জবাব দিল, থামুন, এখানেই নেমে যাব। অরণ প্রশ্ন করল, কিন্তু তোমার হোস্টেল তো আরও সামনে। কিন্তু আমি এখানেই নামতে চাই। গাড়ি থামলো। সিটবেল্ট চটজলদি খুলে নেমে পড়ে তিরু। পা বাড়ায় দ্রুত গতিতে। পেছন থেকে হুট করেই ডাক পড়ে তার, তিরু একটু দাঁড়াও। তিরু দাঁড়ালো। ভাবলো এই হয়তো অরণ তাকে সরি বলে দুঃখ প্রকাশ করে তার জিজ্ঞেস করা সকল প্রশ্নের উত্তরের জবাব দিবে, কিন্তু না। তিরুকে হতাশ করে অরণ বলল, তিরু, তুমি এখন আমার স্ত্রী, তোমার প্রতি একটা দায়িত্ব আছে আমার। আমি চাই স্বামী হিসেবে সেই দায়িত্বটা পালন করতে। তুমি রেস্টুরেন্টের চাকরিটা ছেড়ে দাও, আমি আলিশান জীবনযাপন করব, আর আমার স্ত্রী কষ্ট করে রেস্টুরেন্টে জব করে নিজের ভরণ পোষণ চালাবে। এটা আমার জন্য কষ্টদায়ক। আমি এখন থেকে তোমার ভরণ পোষণের দায়িত্ব নিতে চাই। কাল পরীক্ষা।
দিনরাত এক করে তিরু একাধারে পড়ে যাচ্ছিল সপ্তাহখানেক যাবৎ। রেস্টুরেন্টে তার যাওয়া হচ্ছে না, এমন নয় যে সে অরণের কথাটা মেনেই যাচ্ছে না। যাওয়া হচ্ছে না কেবল পরীক্ষার পড়ার জন্য। রেস্টুরেন্টের মালিক আবার ইলির খুব পরিচিত লোক, তাই এই সুযোগটা পাওয়া গেছে। অরণের বলা কথাটা নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে সে। কি করবে, চাকরিটা আদৌ ছাড়বে কিনা তা নিয়ে সে চিন্তিত। লোকটা একবার বলল আর তাতেই চাকরি ছেড়ে দেওয়া কি শোভা পায় কে জানে। তিরুর মাথায় ঢুকছে না। মায়ের সাথে সে পরামর্শ করবে ভেবেছিল, কিন্তু পরদিনই তানহার কল করে পাই পাই করে বলে দিয়েছে অরণ যাই বলে তা শুনতে, তার অবাধ্য না হতে। তিরু অবশ্য তার প্রত্যুত্তরে কিছু বলেনি, শুনে কল খট করে কেটে দিয়েছে। ইলি শব্দ করে দরজা লাগালো, চেঁচিয়ে উঠল, উইলি, তুমি রাদিফের সঙ্গে রিলেশনে গিয়েছো? আর ইউ ফান কিডিং উইথ মি? ইলির আচানক আগমন, উচ্চস্বরে চেঁচানো, আর শেষে রাদিফের প্রসঙ্গ আসতেই তিরু আড়মোড়া ভেঙে বই থেকে মুখ তুলল। উৎসুক দৃষ্টিতে তাকালো উইলির পানে। মেয়েটা ভাবলেশীন, ফোনে দৃষ্টি ফেলে আপেলে ছোট্ট ছোট্ট কামড় বসাচ্ছে। ইলি পুনরায় গর্জে উঠল, উইলি, আমি তোমাকে বলছি কিছু শুনতে পাওনি তুমি? তোমাকে বলেছিলাম আমি রাদিফের থেকে দূরে থাকতে। তুমি কি চাও আমি বাবার কাছে বলি এসব কথা? বল, তুই বললে আমিও বলবো। আমার আগে তুই রাদীপের সাথে রিলেশনে ছিলি এবং ফিজিক্যালি অ্যাটাচও হয়েছিস। উইলির সোজাসাপটা উত্তর। আগ্রহ হারালো তিরু, কানে ইয়ারফোন গুজেও মগ্ন হলো অঙ্ক কষতে। উইলি ইলির বোন, সৎ বোন বলা চলে। ইলি তার বাবার প্রথম পক্ষের স্ত্রীর সন্তান এবং উইলি দ্বিতীয় পক্ষের সন্তান। ওদের মাঝে প্রায়শই ঝগড়া হয়, তর্ক হয়। এসব দেখে ক্লান্ত তিরু। প্রথম প্রথম থামাতে যেত, কিন্তু পরবর্তীতে খেয়াল করে তিরু দুই বোনের মাঝে গেলে উইলি আরো বেশি হিংস্র হয়ে যায়। এরপর হতে ওদের মাঝে ঝগড়া দেয়নি সে। কিছুক্ষণ বাদে রুম থেকে রেগে বেরিয়ে যায় উইলি। ইলি তার প্রস্থান দেখে আহত নয়নে, ব্যথিত হৃদয়ে গুনগুনিয়ে কেঁদে উঠতেই তার উপর দৃষ্টি পড়ে তিরুর। তপ্তশ্বাস ফেলে স্থান সেরে সে উঠে এলো। ইলির নিকট এগিয়ে কাঁধে হাত চেপে বলে উঠল, ডোন্ট ক্রাই ইলি, প্লিজ স্টপ। ইলি ফোপাতে ফোপাতে জবাব দেয়, কাঁদবো না তো কি করবো টিরু? উইলি কেন বোঝে না আমার কথা? আমি তোর ভালো চাই। ও আমার বোন। ও কবে আমার কথা মানবে টিরু? কবে আমাকে একটু ভালোবাসবে? বাবা মার স্নেহ তো পাওয়ার সুযোগ হলো না, এখন কেবল বোনের ভালোবাসা চাচ্ছি। রসটা কি সেটাও আমার কপালে রাখেনি? তিরু করুণ চোখে তাকালো, ভীষণ করে বলতে চাইলো, তোমাকে উইলি কিভাবে ভালোবাসলে ইলি? ও তো তোমাকে বোন হিসেবে মানেই না, সর্বদাই হেয় তুচ্ছ করে, তোমায় ঘৃণা করে। এটা কবে বুঝতে পারবে তুমি? তবে ও বলল না। এই কথাটা বললে ইলি আরো ভেঙে পড়বে না? তার জন্য বিষয়টা এড়িয়ে গেল। খানিক হাসার চেষ্টা করে শুধালো, উইলি, উইলি আমাদের কত ছোট ইলি, কেন বোঝো না তুমি? ছোট্ট মানুষ, তাই তোমার কথা বুঝতে চাচ্ছে না। আর একটু বড় হলে ঠিকই বুঝবে, আর একটু বড় হলে ঠিকই বুঝবে। এখন কান্না বন্ধ করে পড়তে বসো তো দেখি। কালকের পরীক্ষায় ফেল করতে চাও নাকি? ইলি কিছুক্ষণ মৌন রইল। আপন মনে দুঃখগুলো অন্তরালের খাঁচায় বন্দি করার চেষ্টা করল। হচ্ছে না যে। দুঃখের পরিমাণটা তার এতটাই বেশি যে মন গহীনে লুকিয়ে রাখা দায় হয়ে পড়েছে। কান এঁটো করা শব্দে ফোন বেজে উঠল। চমকালো দুজনেই। তিরুর ফোন। ইলির ভেজা গাল দুহাতে মুছে তিরু গেল ফোনের নিকট। আননোন নাম্বার হতে ফোন। তার কপালে ভাঁজ পড়ল। খানিকটা চিন্তিত হয়ে কল রিসিভ করলো। অরণ বলছিলাম। ভারী কণ্ঠ, তিরু স্তম্ভিত। ঠিক কতদিন পর এই গা শিরশির করে দেয়া কণ্ঠ শুনছে সে? এক কি দুদিন না, পুরো একটা সপ্তাহ পর। এতদিন এই লোকটা ফোন দেয়নি দেখে বিন্দুমাত্র খারাপ লাগা কাজ করেনি তার। অরণকে মনেও পড়েনি, কিন্তু আজ দেখো তো, লোকটা ফোন দিল আর সাথে সাথেই তার নিষ্ঠুর বেইমান মস্তিষ্ক বারংবার বলতে লাগলো, এই কণ্ঠের অপেক্ষাতেই তো ছিলাম। তিরু আপনি কি লাইনে আছেন? শুনতে পাচ্ছেন কি? ধৈর্যহারা শোনালো অরণের গলা। বিমোর তিরু হুঁশে এলো, চটপট শুধালো, জি আছি তো, বলুন। এত রাতে ফোন দিলেন যে, কোনো সমস্যা কি? অরণ কণ্ঠের খাদ নামিয়ে প্রতি উত্তর করল, কোনো সমস্যা না, অ্যাকচুয়ালি জরুরি একটা কথা বলা প্রয়োজন ছিল। ভেবেছিলাম সকালেই ফোন দিব, কিন্তু এখন দিয়ে ফেললাম। আপনি তো মেবি ঘুমোননি, তাই না? না, ঘুমাইছি, পড়ছিলাম। কথার মাঝে তিরু খেয়াল করলো অরণ তাকে একবার তুমি তো কখনো আপনি বলছে। এ প্রসঙ্গে প্রশ্ন তুলল সে তৎক্ষণাৎ। আচ্ছা ওয়েট, আপনি একবার আমায় আপনি তো আর একবার তুমি বলছেন কেন বলুন তো? ফিক্সড কিছু একটা ডাকুন না। আচ্ছা, আই উইল ট্রাই। যার জন্য কল করা আপনাকে,
আমি কাল আপনাকে এক্সাম হলে দিয়ে আসবো। কষ্ট করে আপনি হোস্টেলের নিচে 5 মিনিট দাঁড়িয়ে থাকলেই হবে। তিরু অবাক হলো, বলল, কষ্ট করে আপনি কেন আবার আসতে যাবেন? আমি বাসে করে চলে যাব না, আপনার আসার দরকার নেই। অরণ দৃঢ় গলায় বলল। দরকার আছে বলেই বলছি, অদরকারি কাজ আমি করি না তিরু। কল কেটে দিয়েছে অরণ। কিছুক্ষণ সময় নিয়ে তিরু তাকিয়ে রইল ভ্যাবলার মতো তার ফোনের স্ক্রিনের পানে। হুট করে কল কেটে দিয়ে আবার হুট করেই না বলে কয়ে কেটে দিল। কি অদ্ভুত, কি অসভ্য ছেলে। ন্যূনতম সৌজন্য বোধ অব্দি দেখালো না। প্যারিসের আকাশ আজ সেজেছে নীলাভ রঙে। পরিষ্কার আকাশ, একদল নাম না জানা শুভ্র পাখি উড়ে বেড়াচ্ছে অম্বর জুড়ে। প্যারিসের আবহাওয়া আজ উষ্ণ, গরম পড়েছে বেশ। কড়া রোদ্দুর গায়ে লাগছে প্রচণ্ড। রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে সারি সারি ম্যাপল ট্রি। পাতা এসেছে গাছে। ম্যাপল ট্রির ফাঁক গলিয়ে তপ্ত রোদ এসে ছুঁয়ে দিচ্ছে তিরুকে আদুরে ভাবে। চোখ জোড়া বন্ধ তিরুর। শাসা বাতাস বইছে, গাছের পাতা বাতাসে দুলে হৃদয়স্থল তৃপ্ত করা শব্দ করছে। তিরু চোখ মুছে সেই শব্দই প্রবল আগ্রহে শুনছে। বুক ভরে টেনে নিচ্ছে বিশুদ্ধ সমীর। এখানকার বাতাসে মিশে আছে মিষ্টি একটা গ্রানটা অবশ্য এক ধরনের ফুলের। ইলি এমনটাই বলেছে তাকে। এত বছর তো হয়ে এলো টিরু, তা কেমন লাগলো তোমাদের প্যারিস? ধপ করে চোখ জোড়া উন্মুক্ত করে তিরু। খানিক মন খারাপ নিয়ে বলল, প্যারিসের সৌন্দর্য আর দেখা হলো কই? একটা বছর পেরোলো গাধার খাটুনি খাটছে ভার্সিটি। কিন্তু যাই বলো না কেন, এখানকার মানুষ চমৎকার। আর প্যারিসও সুন্দর নিশ্চয়ই, আমার স্বপ্নের মতো সুন্দর। চাপ নিও না, সামনের বছরটা থেকে ভার্সিটি প্যারা দেয়া কমিয়ে ফেলবে, তখন ইচ্ছে মতো ঘুরিও প্যারিসের সাথে পুরো ফ্রান্স। দুজনের কথার মাঝেই অরণ উপস্থিত হলো। হর্ন বাজিয়ে দৃষ্টি আকর্ষণ করলো। তিরু ইলি আগ্রহ নিয়ে তাকাতেই অরণ গাড়ি থেকে নেমে আসে। চোখে রোদ চশমা তার, পরনে ঝকঝকে পোশাক নীল রঙের। গাঢ় নীল ফর্সা গায়ে মানিয়েছে। তবে তিরুর মনে হলো এই ফর্সা মুখটায় অরণকে কালো চশমাতে দারুণ মানাতো। একদম সিনেমার হিরোদের মতো লাগছে। তিরুর আবল তাবল ভাবনার মাঝে অরণ এসে প্রশ্ন করে, বেশি অপেক্ষা করিয়েছি তোমাদের? জবাব দেয়নি ইলি। না না, মাত্রই নেমেছি আমরা, আপনারা তবে যান, আমি বাসে যাচ্ছি। অরণ তৎক্ষণাৎ থামায় ইলিকে, বলে, গাড়িতে 4 জনের বেশি মানুষের জায়গা আছে, সেখানে আমরা মাত্র 3 জন। আপনি কেন একা যাবেন? আমাদের সাথেই আসুন। তিরিও নীরবতা ভাঙে। হ্যাঁ ইলি, আমি কিন্তু তোমায় ফেলে যাব না। দুজনের তুমুল জোরাজোরিতে ইলি গাড়ির পেছনে গিয়ে উঠল। তারপর তিরু উঠতে নিবে তখন পেছন হতে অরণ তাকে দরজা খুলে দেয়। তিরু এক ঝলক তাকালো ছেলেটার পানে। অরণের দৃষ্টি তখন অন্যত্রে। তিরু উঠে বসলো। ইস, আজ সবকিছু তার এত ভালো লাগছে কেন? অরণ ইলি গল্প জুড়ে দিয়েছে। কতটা মুক্ত মনা, প্রাণোচ্ছল লাগছে অরণকে। অথচ তিরুর সাথে কথা বলতে গেলেই তার সব জড়তা গম্ভীরতা এসে জুড়ে বসে। কেন? তিরুকে কি তার ভালো লাগেনি? ফুরফুরে মেজাজটা দপ করে নিভে গেল। হানা দিল অস্বস্তি, চাপা হাহাকার আর বেদনা। কেন এই বেদনা? তিরু কি এই ছেলেটার প্রতি দুর্বল হয়েছে? তিরু কারো অবজ্ঞা উপেক্ষা সহ্য করতে পারে না, এটাই বেদনার কারণ। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতেই ইলি দ্রুত নেমে যায়। বসে রয় একা তিরু। অরণ ভ্রু কুচকে তাকিয়ে মেয়েটার পানে। আচানক ভাবল তিরু হয়তো পুনরায় সিটবেল্ট জনিত সমস্যায় পড়েছে, তাই ও এগিয়ে গেল তিরুর পানে। সন্নিকটে যেতেই তিরু করলো এক ভয়ানক কাজ। রাগ চেপে রাখতে না পেরে সে অরণের কলার চেপে ধরে চেঁচালো, কি সমস্যা আপনার? ভুল 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 করেছে তিরু, বিশাল বড় ভুল। সেই ভুলের কারণে তিরু এখন অনুশোচনার অনলে দগ্ধ। বক্ষ পিঞ্জরে ঝড় উঠেছে তার। হৃদয়স্থল বড্ড অশান্ত, অন্তরালের হাল বেহাল। নিজেকে ধিক্কার জানাচ্ছে বারংবার। অনুতপ্ততায় কাহিল মন। কিন্তু ভুল করে এমন রূপ প্রদর্শন করার কোনো মানে আছে? নেই। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তিরু ভেবে কাজ করেনি, তাই তার ভুল হয়েছে। এখন ভুলটা করার পর অনুতপ্ত হয়ে কোনো লাভ আছে কি? এলোমেলো যা করার তা তো পূর্বেই করে বসেছে। লাইব্রেরি বিরান, শিক্ষার্থীরা সবাই অডিটোরিয়ামে। পরীক্ষার পর মূলত এখানকার শিক্ষার্থীরা মন ফ্রেশ করতে খেলাধুলা করে। সে যে বয়সেরই শিক্ষার্থী হোক না কেন, অডিটোরিয়ামে বিভিন্ন ধরনের খেলা করার পাশাপাশি বিনোদনমূলক পরিবেশ তৈরি করা হয়েছে সেখানে। ক্লাসের চাপ শেষেই দল বেঁধে শিক্ষার্থীরা অডিটোরিয়াম নয়তো
মাঠে ছুটে যায়। তিরুও যেত। ও বাস্কেটবল খুব ভালো খেলে, কিন্তু আজ সে ক্লাস শেষে ভার্সিটির বাইরে না গিয়ে এসেছে লাইব্রেরিতে। আসা মাত্রই হেড ডাউন করে বসে আছে আধা ঘন্টা হলো। ওই যে ও সময় অরণের কলার চেপে ধরল, তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিয়ে সরি বলে ছুটে বেরিয়ে এসেছিল এক্সাম হলে। মনে তখন চরম অপরাধবোধ। সেভাবেই কোনো রকম পরীক্ষাটা দিল। মস্তিষ্ক হালকা হতেই তাকে জাপটে ধরল দুশ্চিন্তা, অনুতপ্ততা, একরাশ লজ্জা আর ভয়। অরণ নিশ্চয়ই তাকে খুব খারাপ মেয়ে মনে করছে, কিন্তু ও করবেটা কি? রাগ যে সামলাতে পারে না। তখনকার রাগ অবশ্য ভিত্তিহীন। তিরু সচরাচর ভিত্তিহীন কারণে রাগে না, কিন্তু তখন কি যে হলো তার! ধুর, অনুশোচনা যখন তিরুকে আষ্টেপৃষ্টে জাপটে ধরে ভারী যন্ত্রণা দিচ্ছিল, তখনই তিরুকে উদ্ধার করতে এলো কল। ফোনে ইলি ফোন দিয়েছে। হ্যাঁ ইলি, বলো। ইলি উপাস থেকে প্রতিউত্তর করলো বিরক্ত মাখা গলায়। কোথায় তুমি টিরু? আমরা কতক্ষণ ধরে খুঁজছি তোমাকে। এর আগে যে কল দিলাম, রিসিভ করলে না কেন? আমতা আমতা করে তিরু জবাব দেয়। লাইব্রেরিতে আমি হেড ডাউন করে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কি। কেন খুঁজছিলে? অ্যারন তোমাকে খুঁজছে টিরু। ও তোমার সাথে দেখা করতে চায়। অ্যারন। ইলি অরণের নামটা অব্দি ঠিকমতো উচ্চারণ করতে পারে না। শুধুমাত্র ইলিই নয়, আরও অনেকে রয়েছেন এই ভিন দেশে যারা অরণের নামটা অ্যারন হিসেবেই উচ্চারণ করে। অরণ অপেক্ষা করছে। বাক্যদয় তিরুকে অবাক করে ছাড়ল। ছেলেটা এখনো যায়নি, কেন অপেক্ষা করছে? সে তো ভেবেছিল অরণ তাকে দিয়েই নিজ গন্তব্যে ছুটেছে। টেবিল থেকে ব্যাগ ছো মেরে ঘাড়ে তুলে ছোটা শুরু করে তিরু। করিডর পেরিয়ে যেতে যেতে খেয়াল করে অদূরে অরণ ইলি একত্রে দাঁড়িয়ে আছে। ওদের দুইজনকে ক্লান্ত দেখাচ্ছে। ছোটার গতি বাড়ালো তিরুর। ইলি বুঝে আশা গলায় বলে উঠল, কেয়ারলেস মেয়েটা এসেছে। অরণ ফোন থেকে দৃষ্টি তুলে তাকালো। ছোট্ট এক ছাউনির নিচে বসেছিল দুজন। তিরুকে দেখা মাত্রই উঠে দাঁড়িয়ে এগোলো। সর্বপ্রথম কথা বলল ছুটে আসা তিরু। কি ব্যাপার, আমাকে কেন খোঁজা হচ্ছে? আপনি জাননি? অরণের মুখশ্রীর রূপরেখা চট করে পাল্টালো। একদম ভিন্ন রকম সুর টেনে বলল, যাইনি। কেন? আমার থাকাতে আপনার কোনো অসুবিধা হচ্ছে? তিরু ব্যতিব্যস্ত হলো। না না না, তা কেন? ওদের দুজনের মাঝে ফোরন কাটে ইলি। শোনো, তোমরা কথা বলো বড়, আমি গেলাম, একটু কাজ আছে আমার। স্মিত হাসলো অরণ, তবে তা ক্ষণিকের জন্য। ইলি প্রস্থান করতেই মুখবয়বে টেনে আনলো গাঢ় কালো মেঘ। মুখশ্রীতে গাম্ভীর্যতা বহাল। তিরু গভীর নয়নে দেখতে ব্যস্ত নতুন অরণকে। নতুন অরণ? হ্যাঁ, নতুন অরণই তো। লোকটাকে আগে কখনো সে গম্ভীর দেখেনি। দেখেছে শীতল মুখবয়ব, শান্ত চোখের চাহনি, কিন্তু এবার যেন তার পাশে দাঁড়িয়ে ভিন্ন অরণ। আসুন আমার সাথে। অরণ গম্ভীর কণ্ঠে বলে উঠল। তিরু বিনা বাক্য ব্যয়ে হাঁটা ধরে। অরণকে নিয়ে বিশ্লেষণে ব্যস্ত তিরু খেয়ালই করল না হাঁটতে হাঁটতে সে এসে পড়েছে রাস্তার মাঝে। অরণের পিছু পিছু চলতে গিয়েও দূরত্ব সৃষ্টি করে নিয়েছে। অরণটার ধ্যানও তার প্রতি নাই। সিগন্যাল তখন গ্রিন লাইন প্রদর্শন করছে। অন্য মনস্ক তিরু বেমালুম আশেপাশের জগৎ ভুলে জেব্রা ক্রসিং দিয়ে হাঁটা ধরল। পেছন থেকে চেঁচালো পুলিশ। ছুটে আসছিল গাড়ি নিয়ে। ফোনে মগ্ন অরণের ধ্যান ছুটে গেল। তিরুর অবস্থান দেখে বড়সড় হলো চোখ জোড়া। কি অদ্ভুত! মেয়েটা অমন রোবটের মতো হেঁটে যাচ্ছে কেন? আশপাশ থেকে যে চেঁচাচ্ছে শুনছে না তা? অরণ ছুটল, টান দিয়ে তিরুকে নিজের সাথে মিশিয়ে নিল লোহমায়। তিরু ফিরে এলো হুঁশে, সাথে কেঁপে উঠল অরণের হুঙ্কারে। অদ্ভুত মেয়ে, মন কোথায় থাকে? আশপাশ থেকে যে চেঁচাচ্ছে কানে শুনেন না আপনি? এখনই তো হতো একটা অ্যাক্সিডেন্ট। তিরু সিটিয়ে রয়েছে। অরণের শক্তপোক্ত হাত তার কোমরে। সড়কে গাড়ি চালানো কয়েকজন সাদা চামড়ার লোক তিরুকে ইংরেজিতে বকাঝোকা করে গাড়ি টেনে চলে গেল। দৌড়ে এলো ট্রাফিক পুলিশ। চারপাশে এক নজর চোখ বুলিয়ে অরণ শক্ত চোখে পুনরায় তিরুর পানে তাকালো। দাঁতে দাঁত চেপে বলে উঠল, দিলেন তো ঝামেলা লাগিয়ে। এখন পুলিশের চক্করে কতক্ষণ টাইম ওয়েস্ট হয় কে জানে। অরণের কণ্ঠে স্পষ্ট বিরক্তির রেশ। তিরু গায়ে মাখালো না। ও মিশে আছে ছেলেটার সাথে। মুঠোয় বন্দি করেছে অরণের এক গাছি শার্টের কাপড়। ও ভাবছে কিছু। ভাবনা কালীন হুঁশ থাকে না তার। আরও কত কি অদ্ভুত স্বভাব তার মাঝে যে রয়েছে হিসাব নেই। তিরু অদ্ভুত রে, ভীষণ অদ্ভুত রে। এখন এটা অরণকে বোঝায় সে কি করে? ও লোকটা তো রেগে আগুন। অবশ্য রাগটা স্বাভাবিক নয় কি? তবে তিরু জানে এই যে তার সন্নিকটে সৌম্য পুরুষ, এই লোকটা জীবনে আসার পর হতে সে আরও অদ্ভুত হয়েছে।
নয়তো এমনটা তো কখনো ঘটেনি, আজই কেন? অরণকে নিয়ে চিন্তা করতে করতেই সে হুঁশ হারালো। দিক বেদিক শূন্য হলো, তাই না? তিরুর ডান পাটা একটু ছুলে গিয়েছে, খানিকটা রক্ত পড়ছে সেখান হতে। অরণ দেখেছে আঘাতপ্রাপ্ত স্থান, তবুও চুপ ছিল, কিছু বলেনি। তবে এই মুহূর্তে পুলিশি ঝামেলা মিটিয়ে ফেরার সময় তিরুর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা দেখে তার টনক নড়ল। চিন্তা হলো একটুখানি, এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, পায়ে দেখি ব্যথা পেয়েছেন, কখন পেলেন? তিরু প্রতি উত্তর করে। যখন আপনি ছাগলের মতো টান দিলেন। অরণ চোয়াল বাঁকায় বলে, আপনি কি আমায় ছাগল বললেন? তিরুর বলতে ইচ্ছে হলো, হ্যাঁ, আপনাকে বলবো না তো কাকে বলবো? আপনি তো ছাগলই, আস্ত একটা মানুষ ছাগল। ছাগল অরণ। ছাগল যেমন নিজের পেট ভরতে খাবার খাওয়াটা বোঝে, আর দিন দুনিয়ার কোনো ছাগল যেমন নিজের পেট ভরতে শুধু খাওয়াটাই বোঝে, দিন দুনিয়ার কোনো কিছুই বোঝে না, তেমন আপনিও তেমনই নিজের স্বার্থটাই বোঝেন। আশেপাশের মানুষের কষ্ট দেখার বা বোঝার তো জ্ঞান নেই আপনার। তবে ও আসলে বলল, না, আপনাকে কেন ছাগল বলতে যাব? আমি বোঝাতে চেয়েছি, মানুষ যেমন ছাগলের গলার রশি ধরে উল্টাপাল্টা টান মারে, তেমনই তো আপনি করলেন। তিরুর কথায় যুক্তি খুঁজে পেল না অরণ। যুক্তিহীন কথা তার কাছে ভিত্তিহীন। ও ব্যাপারে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাই অরণ নিঃশব্দে গিয়ে গাড়ির দরজা খুলে অপর পাশে নিজে গিয়ে বসলো। গাড়িটা এনেছে কিছুক্ষণ পূর্বে। তিরুকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছে ছিল হেঁটে, কিন্তু মেয়েটা তো দিল ঝামেলা পাকিয়ে। এখন মাথা ধরেছে তার। সন্ধ্যা নেমেছে প্যারিসের বুকে, বাড়ি ফিরে ঘুমানো দরকার। তিরু উঠে বসার পর কি ভেবে যেন অরণ নেমে গেল গাড়ি থেকে। তিরু তাকে নিয়ে আর মাথা ঘামালো না, সিটে মাথা এলিয়ে দিল, স্বগতোক্তি করল, তিরু 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 ছন্ন ছাড়া উম্মাদ তিরু। সীমা লঙ্ঘন করিস তুই, সীমা লঙ্ঘন করছিস তুই, পাগল হচ্ছিস। যে তোকে 2 পয়সার দাম দেয় না, তাকে নিয়ে ছ্যাঁচড়ার মতো ভাবনা আর কত? ফিরে আয়, ফিরে আয় নিজের রূপে। খোঁজ তোর আসল সত্তাকে, যাকে তুই হারিয়ে ফেলেছিস ওই ছাগল অরুণ তোর জীবনে আসার পর। গাড়ি চলছে, কাঁচতলা এসি চলছে, শীতল হাওয়া দিচ্ছে প্রশান্তির দোলা। রেডিওতে স্টেফেন সানচেজের আনটিল আই ফাউন্ড ইউ সফট মিউজিকটা বাজছে। প্রশান্তিদায়ক পরিবেশে ঘুম ঘুম লাগছিল তিরুর, ঘুমিয়েও পড়েছিল। আচানক গাড়ি ব্রেক কষল, চোখ দুটো জোরপূর্বক খুলে বুঝলো হোস্টেলে এসে পড়েছে। হাই তুলে কাঁধে ব্যাগ চেপে বেরোতে নেবে তৎক্ষণাৎ অরণ জলদ গম্ভীর কণ্ঠ তাকে নামিয়ে দিল। দাঁড়ান, পায়ে ড্রেসিং দরকার। কোনো কিছু ভাবার সুযোগ দেওয়া হলো না তিরুকে। অরণ নিজে এসে তিরুর পাশে দরজা খুলে হাঁটু গেড়ে বসলো, ছো মেরে পা টেনে ধরে নিজের কাজ করা শুরু করে ফেলল। হতবিহ্বল তিরু বোকার মতো তাকিয়ে, হতভম্বতা কাটছেই না তার। ও তখন অবধি বোকার মতো তাকিয়ে আছে অরণের পানে, দেখছে নিজের কাজে ভীষণ ব্যস্ত থাকা অরণকে। বেলা 12টা, এক্সাম হল থেকে তিরু বের হয়েছে সবে মাত্র। তার মুখবয়বে সুখী সুখী ভাবের রাজত্ব। সূর্যটা ঠিক মাথার উপরে, কড়া রোদ্দুরে গা জ্বলে যাওয়ার উপক্রম। তিরুর হেলদোল হলো না তাতে, সে আজ দারুণ খুশি। মুখশ্রীতে তার হস্তচিত্ততা লেপ্টে। টানা 1.5 মাস ধরে চলমান পরীক্ষা আজ সমাপ্ত হয়েছে। নিজেকে কেমন মুক্ত পাখির মতো লাগছে তার, যেন এতদিন খাঁচায় বন্দি থেকে আজ মুক্তি মিলেছে। ক্যাম্পাসে হট্টগোল, সব স্টুডেন্ট হল থেকে বেরিয়ে হই হুল্লোড় মেতেছে। তিরু তাদের আনন্দময় নয়নে দেখল, নম্র পায়ে পদচারণকালীন মিষ্টি গলায় গান ধরল রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো তার ভীষণ পছন্দের। গুনগুন করে গান গাইতে গাইতে তিরু আবিষ্কার করল প্রায় 1.5 মাস যাবৎ অরণের সাথে তার সাক্ষাৎ নেই। আবারও বহুদিনের দূরত্ব। অবশ্য দূরত্বটা সে নিজেই সৃষ্টি করেছে। প্রথম পরীক্ষার দিন অরণ যখন তাকে বাসায় নামিয়ে দিয়ে গেল, তখন অরণকে সে শক্ত কণ্ঠে বলেছিল, শুনুন, আগামী 1.5 মাস আমি নিজের মতো করে থাকতে চাই। আপনার এভাবে আমাকে নিয়ে আসার কোনো দরকার নেই। আমি অবশ্যই বাচ্চা নই যে আপনাকে এভাবে আমায় ইউনিভার্সিটিতে দিয়ে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে। এই এক্সাম টাইমটুকু আমি একটু সবকিছু থেকে দূরে থাকতে চাই, পড়াশোনায় ডুবে থাকতে চাই। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। অরণ সেদিন নির্লিপ্ত ছিল সম্পূর্ণ। টু শব্দ অবধি না করে গাড়ি নিয়ে শো করে চলে গেছে। রাগ হয়েছিল তিরুর। অরণের এই নির্লিপ্ততা, নির্বাকতা আর সহ্য হচ্ছিল না।
ছেলেটা এমন কেন, শুধুমাত্র তার প্রতি? তিরু তৎক্ষণাৎ মাথা ঝাড়া দিয়ে অরণকে মস্তিষ্ক থেকে বের করে দিয়েছিল। অরণটা তাকে যে দিনে দিনে উদ্ভট মানবীতে রূপান্তর করে তারপর ছেড়েছে। তিরুকে বানিয়েছে ষোড়শী। ষোড়শী কন্যার ন্যায় কেমন অদ্ভুত টিপিক্যাল হয়ে উঠেছিল সে। অতীত ভাবতেই গা কাটা দেয় তার লজ্জায়। ক্যাম্পাস থেকে বের হতেই সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে তিরুর সাক্ষাৎ হয় রাদীপের সাথে। ছেলেটা গাড়িতে ঠেস দিয়ে হাত নাড়িয়ে তাকে হাই দিচ্ছে। তিরু অপ্রস্তুত হাসি উপহার দিল তার বিনিময়ে। রাদীপ দ্রুত পায়ে তার নিকট এলো, হাসি হাসি মুখে প্রশ্ন ছুড়ে দিল। হ্যালো তেরু, কি অবস্থা? তিরু স্বাভাবিক হওয়ার প্রয়াস চালালো, নম্র গলায় শুধালো। ভালো আছি। আমাকে জিজ্ঞাসা করবা না আমি কেমন আছি? তিরু একটুখানি লজ্জিত বোধ করলো, জিজ্ঞেস করলো, কেমন আছেন? ভালো ছিলাম না, কিন্তু তোমাকে দেখে ভালো হয়ে গেছি। অস্পট ফ্লার্ট করার ধান্দা। তিরু বেশ ভালোভাবেই বুঝতে পারলো রাদীফের চোখে দৃষ্টির কথাবার্তার ধরন দেখে ছেলেটার মতিগতি ভালো না। ও কেটে পড়তে নিল, বলল, আচ্ছা, আল্লাহ হাফেজ, কাজ আছে আমার। হাঁটা ধরেছে তিরু। পেছন হতে রাদীপ ছুটলো হন্তদন্ত হয়ে, বলল, আরে আরে, এত তাড়া কিসের? তোমার তো আজ এক্সাম শেষ, প্রচুর ফ্রি টাইম রয়েছে হাতে। আসো একটু কথা বলি। কফি খাবে? নো থ্যাঙ্কস, প্লিজ। বিরক্ত করবেন না রাদীপ, কাজ আছে আমার। তিরু রেস্টুরেন্টের উদ্দেশ্যে হাঁটছে। এই সময়টাতে তার রেস্টুরেন্টে থাকার কথা। আজ হাফ টাইম কাজ করে রিজাইন লেটার দিয়ে আসবে। মস্তিষ্কে আজকের দিনের রুটিন যখনও সাজতে ব্যস্ত, তখনই হুট করে রাদীপ পেছন হতে হাত চেপে ধরল। হক চকিয়ে তিরু হাঁটা থামায়। পেছন তাকাতেই লক্ষ্য করে রাদীপকে, চমকায় ও। ভেবেছিল রাদীপ চলে গিয়েছে, কিন্তু না, এ দেখে হাত পর্যন্ত ধরে ফেলেছে তার। কত বড় সাহস! লহমায় নিজের নম্র খোলস থেকে বেরিয়ে এলো ও। চটে গেল ভীষণ। আজও আপনি আমার হাত ধরলেন কেন? হাতে ঝামটা মেরে ছাড়িয়ে নেয় তিরু। রাগের প্রকোপে রীতিমতো কাঁপছে সে। রাদীপ বিভ্রান্ত হয়ে বলল, সামান্য হাতেই তো ধরেছি, এত রাগার কি আছে? অন্য কিছু তো আর ধরিনি। এমনভাবে রেগে গেলে যেন তোমার স্পেশাল জিনিসটা ধরে ফেলেছি আমি। তিরুর ধৈর্যের সীমা পেরোলো। রাদীপের অশালীল কথা শোনা মাত্র চট করে চড় লাগালো ও। চেঁচিয়ে বলল, ম্যানার্সলেস ছেলে। বাপ মা ন্যূনতম শিক্ষা দেয়নি কিভাবে কথা বলতে হয়। ও শিট, কি বলছি আমি? হ্যাঁ, একজন ক্যারেক্টারলেস ছেলের কাছে আমি শালীন কথাবার্তা, শালীন আচরণ আশা করি বা কি করে? রাদীপ চরিত্রহীন, এটা প্যারিসের প্রত্যেকটা ইট পাথরও বোধহয় জানে। প্রত্যেকটা মানুষ যারা কিনা রাদীপের পরিচিত কিংবা অপরিচিত, তারা সকলে রাদীপ সম্পর্কে অবগত। ও কেমন, ওর চরিত্রগত সমস্যাটা, সব কিছু। কিন্তু কখনো কেউ মুখের উপর ওকে কথা শোনায়নি, এই একমাত্র তিরু ছাড়া। গা কেঁপে উঠল রাদীপের। রাগে ক্ষোভে কপালের শিরা সারিবদ্ধভাবে ফুটে উঠল। তিরুর সন্নিকটে এগুলো ও তৎক্ষণাৎ করে বসলো এক নিকৃষ্টতম কাজ। তিরুর বুকে বিশ্রীভাবে হাত ছুঁয়ে দিয়ে বলে উঠল, সেটাই তিরু, ক্যারেক্টারলেস মানুষের মুখ দিয়ে ভালো কথা বের হয় না, তেমনি ওদের হাতেও বাজে কাজ করা হতে বিরত থাকতে পারে না। উপস, বাজে নয়, ভালো। এটা আমার কাছে একটা ভালো কাজ। এর মধ্যেই পড়ে। মৌমাছির তো মধুর প্রতি আগ্রহ থাকে, তাই কিং কর্তব্য বিমূঢ় তিরু। অপমানে, যন্ত্রণায়, লজ্জায় অক্ষি কোটরে তার পানি এসে জমেছে। হাত পা কাঁপছে ভীষণ। বাতাসে গাছের পাতা নড়ার মতো থরথর করে কাঁপছে ও। ঘটনাটা ঘটেছে চোখের পলক ফেলার পূর্বে, সেকেন্ডের মাঝে। অপ্রত্যাশিত ঘটনার জন্য প্রস্তুত ছিল না তিরু। তার জীবনের এক কলঙ্কময় প্রহর। তিরুর মনে হলো সে পৃথিবীতে নেই, শূন্যে ভাসছে। মস্তিষ্ক ফাঁকা, অনুভূতিহীন, মানবীর মতো সে তাকিয়ে আছে রাদীপের পানে। কি হলো মাত্র? কেন হলো? তার সাথেই কেন? জায়গাটা শান্ত, চারপাশে কয়েকজন মানুষ রয়েছে যদিও, তবে তাদের দিন দুনিয়ার কোনো ধ্যানই নেই। নিজের মতো করে হেঁটে যাচ্ছে তারা। পলকেই ধ্যান ফিরে এলো স্তব্ধ মূর্তি তিরির। রাদীপ তখনও তার গা ঘেঁষে দাঁড়িয়ে। তিরু চটপট ভাবল কিছু, আশপাশে তাকালো উদ্ভ্রান্তের মতো। পেয়ে গেল বোধহয় কাঙ্ক্ষিত বস্তু। ছুটল ও ফিরে এলো রড নিয়ে। পাশেই দোকান ছিল। দোকানের মালিক তিরুকে এভাবে নিজের দোকানের পণ্য দৌড়ে নিয়ে যেতে দেখে চোর ভেবে তার পেছন পেছন চেঁচাতে চেঁচাতে ছুটে এলো। কিন্তু তিরু কি সোনার পাত্রী? সে ছুটে এসে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা রাদীপকে সজোরে আঘাত করা শুরু করেছে। বিরতিহীনভাবে এক একটা আঘাত করার সময় তিরু চেঁচিয়ে বলে, বাস্টার্ড জানোয়ার,
যদি আর কোনো দিন কোনো মেয়ের গায়ে এমন বাজেভাবে স্পর্শ করিস, ওই দিন আমি তোকে নিজের হাতে খুন করব। কত বড় সাহস, তুই আমাকে স্পর্শ করিস? আমাকে অবলা নারী লাগে তোর? আর কোনোদিন আমার আশেপাশে দেখলে কেটে ফেলবো। তিরু কথা বলছিল ইংরেজিতে। আশেপাশে জড়ো হওয়া মানুষ তাই তিরুকে থামাতে গিয়েও থামায়নি। রাদীপ সম্পর্কে জ্ঞান আছে তাদের। সে যে কতটা বাজে স্বভাবের ছেলে তা তারা জানে। অনেক বাজে কাজ করার রেকর্ড রয়েছে তার, কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো অভিযোগ তুলেনি বলে সকলে চুপ ছিল। কিন্তু আজ তিরুকে প্রতিবাদ দেখে তারাও হৈ হৈ করে ছুটে এলো, প্রতিবাদী হয়ে উঠল। তিরুকে থামানোর বদলে গুঞ্জন তুলল রাদীপের অপকর্মের। পুলিশকে ফোন দিয়ে ফেলেছে কেউ কেউ। এদিকে রাদীপের অবস্থা করুণ। রণচণ্ডী রূপ ধারণ করা তিরু থামেনি তখনও। চোখ দুটো রাগে লাল হয়ে তার অন্তরালে অজস্র কষ্ট পুষে রেখে আঘাত করে যাচ্ছে রাদীপকে। ব্যাংকে যাচ্ছিল অরণ। রাস্তায় জটলা পাকানো দেখে ও যার পরনাই অবাক হলো। এরূপ দৃশ্য সাধারণত দেখা যায় বাংলাদেশে, প্যারিসে নয়। ওখানে কি এমন হচ্ছে যা দেখার জন্য মানুষের এই উপচে পড়া ভিড়? গাড়ির কাজ নামাতেই অরণ শুনতে পেল একজন পুরুষের আর্তনাদ। গাড়ি থেকে নামলো ও। ভিড় ঠেলে ঠুলে প্রবেশ করতেই সম্মুখের দৃশ্য দেখে তার চোখ ছানা ভরা। তিরু, এ কি করছে মেয়েটা? তিরু, তিরু থামুন, করছেনটা কি? পেছন হতে তিরুকে ঝাপটে ধরেছে অরণ। হাত থেকে রড মেরে নিয়ে ফেলে দিয়েছে দূরে। লম্বা লম্বা শ্বাস ফেলছে তিরু। হাত দুটো কাঁপছে। হাতে পোশাকে লাল লাল রক্তের দাগ। তাকে কে যে ধরে রেখেছে তা তখনও খেয়াল করেনি। রাদীপ জ্ঞান হারিয়েছে। কয়েকজন এসে ওকে ধরাধরি করে ওঠানোর চেষ্টা চালাচ্ছে। তিরু খানিক শান্ত হলো। ঘাড় বাঁকিয়ে অরণকে দেখা মাত্র ছোট বাচ্চার মতো ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কেঁদে উঠল।